Hello everyone, welcome to our channel. Today we are going. আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শুরু করতেছি বিসিএস এবং গভর্নমেন্ট জবের ক্র্যাশ ব্যাচ 008 এর লেকচার 3 ক্লাস বাংলা এবং ইংলিশ। আজকে আমরা বাংলা যে টপিকগুলো পড়বো সেগুলো হচ্ছে লাল নীল দীপাবলি এর আধুনিক যুগের অর্ধেক অংশ পড়বো, প্লাস তার সাথে পুরো শব্দ ও শব্দের শ্রেণীবিভাগ। এবং ইংলিশে আমাদের যেটা আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট খুব ইম্পর্টেন্ট একটা টার্ম। এখান থেকে প্রত্যেক পরীক্ষায় একটি দুটি কোশ্চেন আসে এবং খুব রেয়ার কেসে দু একটি মিস হয়। এবং বিসিএস এর জন্য একটি ইম্পর্টেন্ট অংশ লিটারেচার, সেখানকার ইম্পর্টেন্ট পার্ট আমরা মিডল ইংলিশ পিরিয়ডটা পড়বো। আমার ইউটিউব চ্যানেল জুহিন আবেদিনের সাবজেক্ট বা এগ্রিমেন্টের উপর একটি স্পেশাল ক্লাস খুব শীঘ্রই আপলোড করা হবে। আপনার সেটি দেখলে ডিটেলস আরো বুঝতে পারবে। সে লাইভ ক্লাস থাকবে, সেখানে বোর্ডে মাধ্যমে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা পিডিএফ ফাইল থেকে যেগুলো একটু বোঝার চেষ্টা করি। আসেন, সবার প্রথমে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলা। বাংলার আমরা শব্দের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। আসেন, শব্দ কি, এবং এটার জন্য আপনারা অবশ্যই আমি বলছি যে অবশ্যই 9-10 যে বাংলা ব্যাকরণ বইটা আছে বোর্ডে, সেখান থেকে অবশ্যই প্র্যাকটিস করবেন। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এখান থেকে প্র্যাকটিস করার পর হচ্ছে অগ্রদূত বই কিনতে বলছিলাম, ওখান থেকে প্র্যাকটিস করবেন। এবং জবের পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে, বারবার এসেছে, সে প্রশ্নগুলো আপনারা ভালোভাবে প্র্যাকটিস করবেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি স্কিলফুল হয়ে গড়ে উঠবেন। সো সময় নষ্ট না করে এখন থেকে গুরুত্ব দেন, কারণ আমাদের দেখা যাবে যে নভেম্বর মাসে 1 তারিখে 50তম বিসিএস সার্কুলার হয়ে যাবে। আসলে আমরা পড়াশোনায় ফিরে যাই। প্রথমে শব্দ কি? অর্থবোধক ধ্বনি সমষ্টিকে শব্দ বলে। যেমন মানুষ, ফুল, ভালো, সে, আম, লিখি ইত্যাদি। ঠিক আছে, শব্দকে কয়টা ক্লাসিফাই করা হয় সেগুলো আমরা দেখি। শব্দের শ্রেণীবিভাগ 3 ভাবে সাজানো হয়। কয়ভাবে সাজানো? 3 ভাবে। একটা গঠন অনুসারে, অর্থ অনুসারে, উৎস অনুসারে। গঠন অনুসারে শব্দের 3 ভাগে ভাগ করি আমরা। বেসিক্যালি 3 ভাগে ভাগ করা হয়। রূঢ় শব্দ, যৌগিক শব্দ, আর এটা হচ্ছে কি যোগরূঢ় শব্দ। ঠিক আছে, এই শব্দগুলোকে আমরা 3 ভাগে ভাগ করি। এগুলো উদাহরণগুলো খুবই পরীক্ষা ইম্পর্টেন্ট। যেমন মাটি, পানি, গাছ, মানুষ, এগুলো রূঢ়ি শব্দ, এগুলো পরীক্ষায় প্রায় আসে। এগুলোকে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। যৌগিক শব্দ কিরকম আছে? যেমন রাজপুত, রাস প্লাস পুত, রাজপুত। ঠিক আছে, জল প্লাস পাই, জলপাই, এগুলো যৌগিক শব্দ। আর বাকিগুলো হচ্ছে কি যোগরূঢ় শব্দ। ঠিক আছে, যে অর্থ পরিবর্তন হয়ে যায়, এগুলো সেগুলো আপনি অবশ্যই সুন্দর করে করবেন। এরপর আছে অর্থ অনুসারে। অর্থ অনুসারে শব্দকে সাধারণত 2 ভাগে ভাগ করা, একটা মৌলিক শব্দ আর একটা সাহিত্য শব্দ। এখানে আমি আপনাদেরকে একটু ক্লাসিফাই করে দেখানো হয়েছে যে কিভাবে এগুলোকে ভাগ করা হয়েছে। বিশেষ বিশেষ সর্বনাম ক্রিয়া শব্দ বা কাজের ভিত্তিতে এগুলোকে ভাগ করা হয়। এবং বিশেষ মানে হচ্ছে কি নাউন, যেটা আমরা বলি আর কি। ঠিক আছে, যে ব্যক্তির নাম বোঝানো হয়, কোনো কিছুর নাম কি বলা হয়? নাউন। ব্যক্তি, বস্তু, স্থান, ধারণা, এগুলো। বিশেষণ হচ্ছে কি নাউনের দোষ, গুণ, অবস্থা, পরিণাম। সর্বনাম কি বিশেষ পরিবর্তে যেটি ব্যবহৃত হয় সেটা হচ্ছে সর্বনাম। ক্রিয়া কি কাজ বা অবস্থা বোঝাকে বলা হচ্ছে কি ক্রিয়া, কোনো কাজ অব্যয়, পরিবর্তন হয় না, বাক্যের সম্পর্ক স্থাপন করেন। দেখা যায় তো, আমরা যখন নতুন নতুন 9-10 উঠতাম তখন আমার স্যার শিখে গেল যার নেই কোনো ব্যয় তাকে বলে অব্যয়। সেইটা। আর আছে নিপাত। নিপাত মানে হচ্ছে পাটিকাল, ভাব বা জোর বুঝাতে। কি গো, কি করছো গো, কই হে, এরকম হচ্ছে কি নিপাত। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো হচ্ছে কি উৎস অনুসারে। উৎস অনুসারে শব্দকে সাধারণত ভাগ করা হয়। আমরা আগে পড়তাম হচ্ছে 5 ভাগে। সেটা কি ছিল? তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। কিন্তু এখন বলছে না, এখন আধুনিক বাংলা ব্যাকরণ বলতে 4 ভাগে ভাগ করবো আমরা। কয় ভাগে? 4 ভাগে। একটা তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। তৎসম কি? যে সংস্কৃতি হুবহু এসেছিল এটাকে আমরা বলি তৎসম শব্দ। যেমন গগন, মাতা, সূর্য, বন্ধু। তদ্ভব শব্দ কি? যে সংস্কৃতি পরিবর্তিত হয়ে চেঞ্জ হয়ে গেছিল তাকে বলা হচ্ছে কি সংস্কৃত শব্দ। যেমন কি ঘর, মানুষ, দুধ ইত্যাদি। ঠিক আছে, এই শব্দকে বাংলা ভাষার নিজের শব্দকে বলা হচ্ছে কি দেশি শব্দ বা দেশি শব্দ। যেমন কি ঢেউ, কই, লাউ, কাঁঠাল ইত্যাদি। এই শব্দ কি এরকম যেগুলো অন্য ভাষা থেকে আসছে, আরবি, ফার্সি, ইংরেজি, বিভিন্ন ভাষাতে আসছে, সেগুলো হচ্ছে বিদেশি শব্দ। যেমন হচ্ছে কালাম, দরজা, স্কুল। আমাদের পরীক্ষায় আসতো যে হরতাল কোন শব্দ? গুজরাটি শব্দ। ঠিক আছে, এই শব্দগুলো প্রায় পরীক্ষায় আসতো এবং সেগুলো আপনি অবশ্যই পড়বেন। আমি আবারও বলছি, আমার লেকচার শিটটা দেখবেন। তারপর 9-10 যে বাংলা ব্যাকরণ বই আছে সেখান থেকে রেফারেন্স বই হিসেবে সেটা পড়বেন। তারপর অগ্রদূত বই যেটা আছে
সেখান থেকে যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে ওগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন, বারবার করে পড়বেন। টপিক ওয়াইজ খুব ভালোভাবে পড়াটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার আসি আমাদের আপনাদের জন্য কিছু আমি অনুশীলন দিছি যেগুলো আপনার বিভিন্ন চাকরির পরীক্ষায় আসছে বা আসা উপযুক্ত সেই ধরনের প্রায় 20টা এমসিকিউ দিয়ে আমি আপনাদেরকে প্র্যাকটিস সেশন রাখছি, যেগুলো আপনারা পড়লে নিজেদেরকে যাচাই করে নিতে পারবেন যে আপনার কতটুকু বুঝতে পারতেছেন বা কতটুকু বোঝেন নাই। ঠিক আছে? এবং আমি আপনার লাস্টের টিপস দিয়ে দিই সহজভাবে যে তৎসম শব্দ কিভাবে চিনবো, তদ্ভব কিভাবে চিনবো, দেশজ কিভাবে চিনবো, বিদেশি উপসর্গযুক্ত শব্দ কি, প্রত্যয়যুক্ত শব্দ কি বা সমাসবদ্ধ শব্দ কি। এটা যদি ভালোভাবে পড়েন তাহলে আপনারা এটা বিস্তারিত বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের আইটি টপিক আছে সেই লালনী দীপাবলি বই। আমি আপনাদের সবাইকে লালনী দীপাবলি বইটা কিনতে বলছিলাম এবং কিনা সেটা খুব ভালোভাবে প্র্যাকটিস করার কথা বলছিলাম পড়ার করে, কিন্তু আপনারা কিনতেন কিনা আমি জানি না। তারপর আমি যেগুলো পড়ে দিই। আমাদের টপিক ছিল যে লালনী দীপাবলি বইয়ের আধুনিক যুগের অর্ধেক অংশ। আমরা শুরু করব হচ্ছে লোক সাহিত্য ভক্তি বাঁশুরি এখান থেকে আর কি। ঠিক আছে? এখান থেকে আসলে ইম্পর্টেন্ট লাইন যেগুলো আছে সেগুলো এখানে মার্ক করা নেই, যেহেতু এটা বই তা আমার বইতে মার্ক করা আছে, তাও দরকার হলে আমি সেই বইয়ের ছবি তুলে আপনাদেরকে পরে পাঠিয়ে পারবো। তাহলে এখানে ইম্পর্টেন্ট বিষয় আছে কি, বাংলা লোক সাহিত্যের সংগ্রহের জন্য যাদের নাম বিখ্যাত তার মধ্যে একজন ছিল চন্দ্রকুমার দেব। তিনি ছিলেন ময়মনসিংহের অধিবাসী। লোক সাহিত্যের প্রতি ছিল তার প্রবল অনুরাগ। তিনি সংগ্রহ করছে অনেকগুলো গীতিকা। তার এই সংগ্রহ তার এই গীতিকাগুলো সংগ্রহের নাম ছিল কি ময়মনসিংহ গীতিকা, এবং যেটা প্রকাশ করেন ডক্টর দীনেশ চন্দ্র সেন, মানে ময়মনসিংহ গীতিকা প্রকাশ করেন ডক্টর দীনেশ চন্দ্র সেন, সংগ্রহ করেন চন্দ্রকুমার দেব। ঠিক আছে? যার এই এখানে আছে কত সালে কি ডিটেলস এখানে আছে। এছাড়াও দক্ষিণ রঞ্জন মিত্রের আছে একটি রূপকথার বই আছে যে ঠাকুরমার ঝুলি বা ঠাকুর থলে। এছাড়া রায়চন্দ্রন চৌধুরী আছে টুনটুনির বই, এটাও ইম্পর্টেন্ট আমাদের। তারপর আছে একটি গীতিকার নাম আছে, গীতিকার নাম হচ্ছে মহুয়া গীতিকা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে? গীতিকা লোক সাহিত্যে একটি শ্রেষ্ঠ সম্পদ। গীতিকা ছড়ার মতো ছোট নয়, গীতিকা আকারে অনেক বড়। যেমন কি গীতিকা আছে, মহুয়া, দেওয়ানা মদিনা, মলুয়া, এগুলো হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় আমাদের প্রায় আসে। যেমন প্রথম প্রকাশিত ডক্টর দীনেশ চন্দ্র সেন সম্পাদিত ময়মনসিংহ গীতিকায় এগুলো আছে টপিকগুলো। আছে নদের চাঁদ। তো আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখানে আমাদের আছে। এরপর চলে যাবো আমরা হচ্ছে দ্বিতীয় অন্ধকার যুগ। মানে বাংলা সাহিত্যে দুইবার অন্ধকার যুগ বলা হয়, একটা হচ্ছে আসছিল পরবর্তীতে 1200 থেকে 1350 পর্যন্ত প্রথমে একটা অন্ধকার যুগ, আরেকটি অন্ধকার যুগ ধরা হয় পরবর্তী, যেটা 1757 সালে যখন আমরা ইংরেজদের কাছ থেকে পরাজিত হয়ে বাংলা স্বাধীনতা হারায়, সেই সময় আমাদের অন্ধকার যুগ চলে আসে আর কি। সেই সময় বাংলা সাহিত্য তেমন সূচনা হয়নি বললেই চলে। ঠিক আছে? যে সময় এখানে ডিটেলস বিস্তারিত লেখা আছে, আপনারা পড়লে এটি জানতে পারবেন বা বুঝতে পারবেন। তারপর ওইসব কিছু কবি গান ছিল, যেমন তরজা, পাঁচালী, খেউর, আত্রাই, কবি গান, বসা, টপ্পা, টপ্পনি, কীর্তন। ঠিক আছে? আমাদের ঈশ্বরচন্দ্র গুপ্ত স্যার একজন বিখ্যাত 19 বিভাগের প্রথম কবি। তিনি নিজে এক সময় ছিলেন কবিওয়ালাদের দলের। যেমন কবিওয়ালাদের মধ্যে যিনি সবচেয়ে প্রাচীন তার নামটি বড় উদ্ভট, মানে গজলা গুই বা গজলা পুট, এটা খুব ইম্পর্টেন্ট। যে কবিওয়ালা গানের মধ্যে সবচেয়ে বেশি প্রাচীন কে ছিল, ব্যক্তি ছিল, তিনি গজলা গুই বা গজলা পুট। তিনি ছিলেন 18 শতকের প্রথম দিকের কবি আর কি। ঠিক আছে? এছাড়া রাম রাম বসু, তারপর হচ্ছে নৃসিংহ, এন্টনি ফিরিঙ্গি, সব অনেক ব্যক্তি ছিল। রাম রাম বসু বলছে কি, বলো হে এন্টনি, আমি একটি কথা জানতে চাই, এসে দেশে এ বেশে তোমার গায়ে কোনো কুর্তি নাই। ঠিক আছে? এগুলো মজার মজার কথা হয়েছে আসলে। টপ্পা রাজা ছিলেন নিধিবাবু, পরীক্ষায় আসে যে টপ্পার রাজা কে ছিলেন, নিধিবাবু। তার নাম ছিল রামনিধি গুপ্ত। এই বিষয়গুলো টপিকগুলো ইম্পর্টেন্ট অনেক, আপনাদেরকে ভালোভাবে এগুলো পড়তে হবে। এছাড়া এ সময়ে মুসলমান সমাজ দেখা গিয়েছিল সাহেবরা, এরা তারা মনোরঞ্জন করতেন গঞ্জের ব্যবসায়ীদের। সমাজের নানান ইসলামীর কাহিনী যে গানগুলো করতেন তাকে বলে পুঁথি সাহিত্য। তাদের কি বলা হয়তো? পুঁথি সাহিত্য। পরবর্তী এগুলো বটতলা পুঁথিও বলা হয়, কারণ এগুলো কলকাতার সস্তা ছাপাখানাতে ছাপা হয়েছিল বলে এগুলোকে বলা হয় বটতলা পুঁথি বলা হয়। যেমন ইউসুফ জুলেখার কাহিনী, লাইলি বন্ধুর কাহিনী, হাতিম তায়ের কিচ্ছা, জঙ্গনামা, আমির হামজার কথা, এগুলো হচ্ছে কি বিভিন্ন পুঁথি সাহিত্য। এগুলো পড়লে আপনার বিস্তারিত বুঝতে পারবেন। বিখ্যাত যেমন হচ্ছে এগুলো কাহিনীগুলো কে কে লিখছে এগুলো তো আমরা পড়ি। যেমন এ শ্রেণীর সাহিত্য রচনাকে যা খ্যাতি লাভ করেছেন তাদের মধ্যে আছেন গরিবুল্লাহ, সৈয়দ হামজা, মোহাম্মদ দিনেশ। তাদের মধ্যে দুইজন প্রথম বাংলাদেশের শ্রেষ্ঠ পুরুষ ছিলেন, আচ্ছা ফকির গরিবুল্লাহ সেন হুগলি জেলার
হাফিজপুর গ্রামের বাসিন্দা। তিনি বেশ কয়েকটি কাব্য লিখেছেন। কি কাব্য তার পরীক্ষা আসে ফকির গরিবুল্লাহ কাছে? ইউসুফ জুলেখা, আমির হামজা, জঙ্গনামা, সোনাভান, সাহিত্য সত্যপীরের পুঁথি। আর কবি সৈয়দ হামজা 1773 সালে হুগলি জেলার উদয়না গ্রামে জন্মগ্রহণ করেন। তার বিখ্যাত কয়েকটি কাব্য আছিল কি? মধু মালতী, আমির হামজা, হাতেম তাই ইত্যাদি। আরেকটি কবি ছিল জয়নুল আবেদিন, তার রচনা করেছেন আবু শামা নামে একটি কাব্য। ঠিক আছে। তাছাড়া মোহাম্মদ দানেশ ছিল হচ্ছে নুরুল ইমান, চাহার দরবেশ, হাতিম তাই নামে কয়েকটি কাব্য রচনা করছিল। তারপর আমরা পড়ব অভিনব ঝলক। আমাদের টপিকটা এই প্রথমেই থাকবে আজকে, এই টপিকের ভিতরে শেষ করলাম। 19 শতকে আমাদের অনেক নতুন নতুন কবি আসে, সাহিত্যিক আসে, তারা আমরা করে ফোর্টিনাম কলেজ স্থাপিত হয় 1800 খ্রিস্টাব্দে। ভেরি ইম্পর্টেন্ট। ফোর্টিনাম কলেজে লেখ করে নতুন করে বই দিলেন বাংলা গদ্য, শুধু বাংলা গদ্য বই তোলেন এবং যুগোপযোগী বই তোলেন। যেমন তার মধ্যে বিখ্যাত ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রথম রচনা করেন রচনা করেন পেরি চাঁদ মিত্র বা টেচ্চার ঠাকুর। ঠিক আছে। ব্যঙ্গ বিদ্রুপে ভরা মজার কাহিনী লেখেন কালী প্রসন্ন সিংহ। এছাড়াও ছিল কবিতার নবযুগের মাইকেল মধুসূদন দত্ত। তিনি রচনা করেন মহাকাব্য। বাংলা সাহিত্যে মহাকাব্য ছিল না, বাংলাতে প্রথম মহাকাব্য লেখেন মাইকেল মধুসূদন দত্ত। ঠিক আছে। তার সেই মহাকাব্যের নাম আমরা জানি কি? মেঘনাদ বধ কাব্য। অনেক কঠিন ভাষায় লেখা, আমি পড়ার চেষ্টা করছি, আমার আসলে পড়ে পাইনি আর কি। মধুসূদন একাই বাংলা সাহিত্যকে 500 বছর এগিয়ে দিয়েছিলেন। মধুসূদন লেখেন বাংলা সাহিত্যে প্রথম ট্র্যাজেডি, লেখেন প্রথম প্রহসন, মানে যেটা হচ্ছে ষোড়শাত্মক বিষয়কে বলে প্রহসন। সনেট বা 14 কবিতা, 14 অক্ষর, 14 মাত্রা, 14 লাইন। তিনি আমাদের চেতনায় সঞ্চার করেছেন আধুনিকতা। বাংলা ভাষায় যথার্থ উপন্যাস রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি তার উপন্যাস, সমালোচনা, বিদ্রোহ প্রবন্ধ আরো অনেক রচনা করেন। ঠিক আছে। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসের নাম হচ্ছে দুর্গেশ নন্দিনী, তিনি প্রথম রচনা করছিলেন 1858 সালে। এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস বলা হয়। ফোর্ট কলেজ থেকে অনেক রামরাম বসু ছিল প্রদাপ আদির চরিত্র থেকে প্রকাশিত প্রথম বাংলা গদ্য গ্রন্থ। রামরাম বসু আরেকটি বই লেখার নাম হচ্ছে লিপিমালা। পাদ্রিকেই লেখেন কথোপকথন। শোনো আরো অনেকে অনেক কিছু কিছু বই লেখেন। রাজা রামমোহন রায় বেশ করে বই লিখছিল। নাম ছিল কি? বেদান্ত গ্রন্থ, ভট্টাচার্যের সহিত বিচার, গোস্বামীর সহিত বিচার, গৌড়ীয় ব্যাকরণ। ভেরি ইম্পর্টেন্ট। রাজা রামমোহনের বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে কি? গৌড়ীয় ব্যাকরণ। এছাড়া বিদ্যাসাগরের কিছু বিখ্যাত বইয়ের নাম কি আমরা দেখি? বেতাল, পঞ্চবিংশতি, শকুন্তলা, সীতার বনবাস, প্রভাবতী সম্ভাষণ, ভ্রান্তিবিলাস, অতি অল্প হইল, আবার অতি অল্প হইল। এগুলো হচ্ছে তার বিখ্যাত গ্রন্থ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। বিদ্যাসাগর বাংলা গদ্যে স্থপতি। তারাশঙ্কর তর্করত্ন ছিলেন কাদম্বিনী রসলাস। এই পর্যন্ত আমরা পড়বো। আমার নেক্সট ক্লাসে নতুন সম্রাট এটা পরে পড়বো। এই টপিকগুলো যেগুলো পড়ে এগুলো সুন্দর করে আমরা বইটা খুলে দাগিয়ে দাগিয়ে পড়বেন, দরকার নোট করবেন। ঠিক আছে। এই টপিকগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, আপনারা অবশ্যই এগুলো বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবেন। এবার আমরা চলে যাবো ইংরেজির ইম্পর্টেন্ট টপিক, নাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ঠিক আছে। এটি খুবই ইম্পর্টেন্ট একটি টপিক আমাদের। এটি আপনাদেরকে আমি বোর্ডে খুব ভালোভাবে বুঝিয়ে, এটার উপর আলাদা একটা ক্লাস থাকবে শুধুমাত্র সাবজেক্ট এগ্রিমেন্টের উপর, লাইভ ক্লাস, এবং সেটি হোয়াইট বোর্ডে সুন্দর বোঝাই দেবো। আজকে আমাদের শুধু এই পিডিএফ থেকে কিছু ইম্পর্টেন্ট টপিক গুলোকে বোঝাই দেয় সাবজেক্ট বা এগ্রিমেন্টটা কি। ঠিক আছে। যেমন আসলে সাবজেক্টের পর ভার্বটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, এই ফর্মটা হচ্ছে আমাদের বেসিক্যালি এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। যেমন একটা সেন্টেন্স স্ট্রাকচারটা কিরকম হয়? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ঠিক আছে। যেমন ফাইম ইজ গোয়িং টু ক্যাম্পাস। মেন কথা হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। এটা ইজি কথা। তারপর আছে কি? যেমন অ্যারাবিয়ান, কিন্তু অ্যারাবিয়ান নাইটস এবং গ্রেট এক্সপেকটেশন, এটা হচ্ছে ব্যতিক্রম। মানে যেটা বইয়ের নাম, ইজ এ ফেমাস বুক। ইকোনমিক্স ইজ এ ফেমাস সাবজেক্ট। ম্যাথমেটিক্স ইজ এ টাফ সাবজেক্ট। যদি এখানে এস আছে, কিন্তু এটা দেখতে পুরো হলেও অর্থ সিঙ্গুলার বোঝায়, এই জন্য এটা হবে কি আমাদের ভার্বটা সিঙ্গুলার। যেমন দ্য নিউজ ইজ রং। ঠিক আছে। তারপর দেখেন ইচ, এভরি, আইদার, নাইদার। ঠিক আছে। এগুলোর পর কি হয়? দেয়ার আর টু স্টুডেন্ট, এগুলো সবসময় ভার্ব সিঙ্গুলার হয়। ইচ, এভরি, আইদার, নাইদার এর পর ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। যেমন দেয়ার আর টু স্টুডেন্টস, ইস ইজ গুড। আবার ইস স্টুডেন্ট ইজ গুড, বা ইস অফ দেম ইজ গুড। আবার এভরি শুধু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। আবার দেখেন নো, সাম, এনি, এভরি, এগুলোর পর ওয়ান, বডি, তিন যাই থাক, ভার্ব সবসময় কি হবে? সিঙ্গুলার হবে। নো এক্সাম্পল ইজ কারেক্ট, বাট নো এক্সাম্পলস আর কারেক্ট। তারপর দেখেন সামওয়ার্ডটি অ্যাফার্মেটিভে বসে। যেমন
এনি বা সাম যদি আমরা নেগেটিভ আনসার প্রত্যাশা করি তখন নো হয়। যদি বলতে পারি হ্যাভ ইউ এনি মানি, আমি বলবো যে না, আমার দরকার নেই, দেবো না টাকা, তখন বলি কি নো। আর যদি বলি যে ইয়েস প্রত্যাশা করে দিলে হ্যাভ ইউ সাম মানি, তোমার কিছু টাকা হবে, তখন বলি ইয়েস। ঠিক আছে, মানে এনি শব্দটি গ্রামেটিক্যালি নেগেটিভ কোশ্চেনে নো প্রত্যাশা করলে এনি ইউজ করা হয়, আর সাম ওয়ার্ডটি অ্যাফার্মেটিভ কোশ্চেনে ইয়েস প্রত্যাশা করলে ব্যবহার করা হয়। যেমন এভরি এর সাথে সম্পর্কিত নাউন, প্রোনাউন এবং ভার্ব সবসময় কি হবে, সিঙ্গুলার হবে। যেমন এভরি স্টুডেন্ট ইজ রেসপন্সিবল ফর হিজ ফল্ট। ঠিক আছে, এভরির জন্য অবশ্যই এখানে কি হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। দা নাম্বার অফ, এ নাম্বার অফ, দা নাম্বার অফ এর পর সবসময় নাউনটা প্লুরাল হবে, কারণ এটা নির্দিষ্ট সংখ্যক। দা নাম্বার পর সবসময় ভার্বটা সিঙ্গুলার হয়, কারণ এটা নির্দিষ্ট সংখ্যক বোঝায়। এ নাম্বার অফ অনির্দিষ্ট সংখ্যক বোঝায়, এই জন্য এরপর ভার্বটি প্লুরাল হবে। যেমন দা নাম্বার অফ এরপর নাউনটি প্লুরাল হয় এবং ভার্ব সিঙ্গুলার হয়। ঠিক আছে, যেমন দা নাম্বার অফ স্টুডেন্টস ইজ 4, কিন্তু এ নাম্বার অনির্দিষ্ট বোঝায়, এই জন্য দা নাও এ নাম্বার অফ স্টুডেন্টস আর অ্যাবসেন্ট টুডে। তারপর টাইম, ডিস্টেন্স, ওয়েট, মানি, এগুলো সবসময় সিঙ্গুলার হয়। যেমন 10 মাইল মান্থস ইজ এ লং টাইম, বা 10 মাইল ইজ এ লং ডিস্টেন্স, 10,000 ইজ এ হিউজ অ্যামাউন্ট। মানে এগুলো সবসময় কি হবে, ভার্ব সিঙ্গুলার হবে। ওয়েট বোঝাতে, মানি বোঝাতে, টাইম বোঝাতে, ডিস্টেন্স বোঝাতে। ঠিক আছে, কিন্তু আমাদের কি 100, 1000, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন এই শব্দগুলো নির্দিষ্ট সংখ্যা বোঝালে এদের সাথে কি হবে না, এস হয় না। নির্দিষ্ট সংখ্যা বোঝালে এদের সাথে এস যুক্ত হয় এবং ভার্ব প্লুরাল হয়। যেমন থাউজেন্ডস অফ পিপল আর ওয়ার কিল্ড ডিউরিং লিবারেশন ওয়ার, থাউজেন্ডস মানে হাজার হাজার, কিন্তু অনির্দিষ্ট বোঝানো হয়েছে, এই জন্য কি হয়েছে, ভার্বটা প্লুরাল হয়েছে। অর্থাৎ মিলিয়ন্স অফ রোহিঙ্গা ওয়ার ইনফিটেড, মানে লক্ষ লক্ষ রোহিঙ্গারা কি হয়েছিল, বাস্তুচ্যুত হয়েছিল। বা জিরান বা ইনফিনিটিভ, জিরান বা ইনফিনিটিভ ভার্ব সবসময় সিঙ্গুলার হয়, যেমন রিডিং বুকস ইজ মাই হবি। ঠিক আছে, ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্বকে বলা ইনফিনিটিভ। আর জিরান কি, ভার্বের সাথে আইএনজি যোগ যদি নাউনে কাজ করে তখন সেটাকে আমরা বলি জিরান। ভার্বের সাথে আইএনজি যোগ যদি নাউনে কাজ করে সেটা হচ্ছে কি জিরান। আর টু প্লাস ভার্বকে আমরা কি বলবো, ইনফিনিটিভ। এরপর ভার্বটা সবসময় কি হবে, সিঙ্গুলার হবে। আচ্ছা, টু আর ইজ হিউম্যান, টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন, রিডিং ইজ মাই ফেভারিট পাস টাইম। ঠিক আছে, তো টু ব্রিং দোজ বুক ইজ ইয়োর ডিউটি টুডে। ঠিক আছে, এখানে সবসময় ভার্বটা সিঙ্গুলার হবে। যেমন জিয়ান বা পার্টিসিপল কিভাবে আমরা চিনবো, ঠিক আছে, জিয়ান মধ্যে জিয়ানের সাথে আইএনজি হয়, জিয়ানের সাথে আইএনজি হয় ভার্বের সাথে, পার্টিসিপেল হয়, কিন্তু জিয়ান চিনার উপায় কি, এই যে ভার্ব প্লাস আইএনজির সাথে অংশ যদি বাদ দেই, যদি অর্থ ঠিক থাকে তাহলে সেটা হবে পার্টিসিপল, অর্থ ঠিক না থাকলে সেটা হবে কি জিরান। রিডিং বুকস ইজ মাই হবি, এটা যদি রিডিংটা বাদ দেই তাহলে দেখা যাবে অর্থ ঠিক থাকবে না, তাহলে এটা জিরান। আর যদি ফ্লাইং বার্ডস আর নাইস টু সি, এখানে যদি এই ফ্লাইং অংশটা বাদ দেই, বার্ডস আর নাইস টু সি অর্থ ঠিক থাকে, তাহলে সেটা হবে কি পার্টিসিপল। নোট দিয়ে দিছি আপনাদের যে ভার্ব প্লাস আইএনজি কে বাদ দিলে যদি বাক্যে অর্থ ঠিক থাকে সেটা হবে কি পার্টিসিপল, কিন্তু বাদ দিলে অর্থ যদি নষ্ট হয়ে যায় তাহলে সেটা হবে কি জিরাট। আচ্ছা, আনকাউন্টেবল বা নন কাউন্টেবল যে বিষয়গুলো আছে সেগুলোর উপর সবসময় ভার্বটা সিঙ্গুলার হবে। যেমন লিকুইড, সলিড, অ্যাবস্ট্রাক্ট, রাইস, যেমন ওয়াটার, অয়েল, মিল্ক, সলিড আছে কি গোল্ড, উড, সয়েল, অ্যাবস্ট্রাক্ট আছে অনেস্টি, চাইল্ডহুড, হসপিটালিটি। যেমন রাইস, ফার্নিচার, ইনফরমেশন, এগুলো কোনো সময় আমরা কি করি, গুণে গুণে ব্যবহার করি না। ঠিক আছে, এই জন্য এগুলোর পর কি হবে না, ভার্ব সবসময় প্লুরাল হবে, সবসময় কি হবে, সিঙ্গুলার হবে, তার সময় কি হবে, সিঙ্গুলার হবে। মানিতে এস হয় না, কিন্তু ডলারে এস হয়। ঠিক আছে, তা প্লুরাল ফর্মে আসে আমরা। যেমন কোন কোন প্লুরাল হবে, যেমন সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল, সাবজেক্ট সিঙ্গুলার হবে ভার্ব সিঙ্গুলার। যেমন দেয়ার ইজ এ বুক অন দ্য টেবল, ইজ। আর এখানে আছে কি, দেয়ার আর টু বুকস অন দ্য টেবল। এখন হিয়ার এন্ড দেয়ার এর ক্ষেত্রে ভার্ব নির্ভর করবে সাবজেক্টের উপর, এখানে কি আছে, সিঙ্গুলার না প্লুরাল। ঠিক আছে, আচ্ছা, সিঙ্গুলার এন্ড সিঙ্গুলার ভার্ব প্লুরাল যদি এখানে থাকে, দুইটা ভার্ব থাকে, অ্যাকাউন্টিং এন্ড ফিনান্স আর মাই ফেভারিট সাবজেক্ট, অথবা ইউ এন্ড শি আর গোয়িং টু ক্যাম্পাস। ঠিক আছে, দুইটা সিঙ্গুলার সাবজেক্ট যদি থাকে তাহলে ভার্বটা প্লুরাল হবে। এখন দেখেন তিনটা পার্সন এক জায়গায় আসে, আমরা জানি পার্সন তিনটা, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। যদি কোনো একটা সেন্টেন্সে তিনটা পার্সনই আসে, প্রথমে হবে হচ্ছে সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন, তারপর পরে ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন মানে কি আমি আমরা, সেকেন্ড পার্সন তুমি তোমরা, থার্ড পার্সন হচ্ছে রহিম, করিম, হিসি যা আছে আর কি। তাহলে যদি একটা সিনে তিনটা পার্সনই আসে, প্রথমে সেকেন্ড পার্সন, তারপর ফার্স্ট পার্সন, তারপর প্রথমে সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন, তারপর ফার্স্ট পার্সন হবে, আমি লিখে দিচ্ছি এখানে। ঠিক আছে, কিন্তু দোষ স্বীকারের ক্ষেত্রে প্রথমে আসবে আমি, মানে ফার্স্ট পার্সন,
তারপর সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন। যেমন আই, ইউ এন্ড শি আর রেসপন্সিবল। তারপর এই যে এ নম্বর রুল দিছে, এটা ব্যতিক্রম আছে। যদি এন্ড দ্বারা যুক্ত একটি নির্দিষ্ট একই ব্যক্তিকে বোঝায় তখন ভার্ব সিঙ্গুলার হয়ে যায়। যেমন কেউ সোলো স্ট্রিট উইন দ্য রেস, ঠিক আছে। ব্রেড এন্ড বেটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট। টু টু মেক্স মোরেল, সেম জাতীয় জিনিসকে বোঝাচ্ছে দেখে ভার্বটা কি যাচ্ছে, সিঙ্গুলার হচ্ছে, ভার্বগুলো সিঙ্গুলার হয়ে যাচ্ছে। আবার যে ব্যতিক্রম আছে, কি ব্যতিক্রম আছে দেখি। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, কারণ এটা হচ্ছে প্রবাদ বাক্য। প্রবাদ বাক্য কোনো সময় কি হয় না, নিজের মতো করে যেভাবে আছে সেভাবে আমাদের লিখতে হবে। আবার দেন ব্রেড এন্ড বাটার ওয়ার বোট টুডে, আমরা ব্রেড এন্ড বাটার খাওয়ার সময় একসাথে খাই, এই জন্য ভাবটা সিঙ্গুলার হয়েছিল। কেনার সময় তার একসাথে কিনি না, আলাদা ভাবে কিনতে হয়। ব্রেড আলাদা কিনতে হয়, বাটার আলাদা কিনতে হয়, এই জন্য ভাবটা হয়েছে প্লুরাল। আবার ওয়েল এন্ড ওয়াটার ডোন্ট মিক্স, এটা লিকুইড জাতীয় হইলেও এটা কিন্তু পানিতে মেশে না, এই জন্য ভাবটা কি হয়ে গেছে, প্লুরাল। কারণ ধর্ম আলাদা, পানি আর তেলের ধর্ম। আবার দেখেন দি সাবজেক্ট এন্ড দি সাবজেক্ট থাকলে প্লুরাল হয়। যেমন দ্য হেডমাস্টার এন্ড দ্য চেয়ারম্যান আর প্রেজেন্ট টুডে, এখানে হেডমাস্টার আর চেয়ারম্যান সম্মান আলাদা ব্যক্তি, এই জন্য এখানে ভাবটা প্লুরাল হয়েছে। যে একই ব্যক্তিকে বোঝানো হয় সেক্ষেত্রে ভাবটা সিঙ্গুলার হয়। সেক্ষেত্রে কি হবে, এই দ্বিতীয় ক্ষেত্রে দিটা বসবে না, দ্বিতীয় ক্ষেত্রে কি বসবে না, এই দিটা বসবে না। ব্যক্তি একজন হলে সিঙ্গুলার, ব্যক্তি দুইজন হলে প্লুরাল হবে, আলাদা শব্দ। যেমন দ্য হেডমাস্টার এন্ড সেক্রেটারি ইজ প্রেজেন্ট টুডে, যিনি হেডমাস্টার তিনি সেক্রেটারি, এই জন্য এটা ভাবটা সিঙ্গুলার হয়েছে, এখানে এই জন্য দিটা আসে নাই। তারপরে দেখেন ইচ এভরি এন্ড ইচ এভরি যদি থাকে তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে। ইজ মেল স্টুডেন্ট এন্ড ইজ ফিমেল স্টুডেন্ট ইজ প্রেজেন্ট টুডে, ইজ মেল স্টুডেন্ট এন্ড ইজ ফিমেল স্টুডেন্ট ইজ টুডে। কিন্তু এভরি থাকলো পরবর্তী এন্ড, এটা ডিপেন্ড করবে হচ্ছে সেকেন্ড যে সাবজেক্ট তার উপর ডিপেন্ড করে আমাদের ভার্বটা বলবেন। ইজ এভরি স্টুডেন্ট এন্ড টিচার্স আর গোয়িং টু পিকনিক, জানি এখানে টিচার্স আছে এই জন্য ভার্বটা প্লুরাল আর হয়েছে, ঠিক আছে। ইজ থাকতো যেমন এভরি স্টুডেন্ট এন্ড টিচার ইজ গোয়িং টু কুকিং, টিচার যেহেতু আছে সেজন্য ইজ, মানে এভরি এন্ড সাবজেক্ট যদি থাকে তাহলে ডিপেন্ড করবে সেকেন্ড সাবজেক্টের উপর, ডিপেন্ড করবে সেকেন্ড সাবজেক্টের উপর ডিপেন্ড করবে। তারপর দেখেন বোর্ড ডট এন থাকলে সবসময় ভার্বটা কি হবে, সিঙ্গুলার। বোর্ড ডট এন থাকলে ভার্বটা সবসময় কি হবে, সিঙ্গুলার হবে। বোথ অ্যাকাউন্টিং এন্ড ফিনান্স আর মাই ফেভারিট সাবজেক্ট। ওকে। তারপর হচ্ছে যদি এগুলো থাকে নাউন, যদি আমাদের এটাকে বলা হচ্ছে কালেকটিভ নাউনের ভিতরে, ঠিক আছে। যেমন পিপল, পাবলিক, মব, পুলিশ, আর্মি, প্রেজেন্টারি, ট্রেন্ড, এগুলো থাকে সবগুলোর উপর ভার্বের সাথে কি হবে, ভাবটা প্লুরাল হবে, ভাবটা কি হবে, প্লুরাল হবে। কালেকটিভ নাউন এগুলোর পর সবসময় ভাবটা কি হবে, প্লুরাল হবে। কিন্তু অ্যাডজেক্টিভের আগে দা হচ্ছে কমন নাউন হয়ে যায়। যেমন হচ্ছে কি দা পোর, দা রিচ, দা ইলিট, তখন এটা হবে আর, দা পোর আর, দা রিচ আর, দা ইলিট আর। যেমন এক্সাম্পল আছে কি দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি। আচ্ছা, এবার দেখেন সেকেন্ড সাবজেক্ট অনুসারে কখন ভাগ বসে, নট অনলি বাট অলসো, আইদার অর, এর ক্ষেত্রে সেকেন্ড সাবজেক্ট অনুসারে কি বসবে, ভাগ বসবে। নট অনলি ফাইভ বাট অলসো হিজ ফ্রেন্ডস, এখানে কি আছে, প্লুরাল সাবজেক্টটা, এই জন্য ভাগটা প্লুরাল হয়েছে, মানে আর হয়েছে আর কি, ঠিক আছে। আবার দেন আইদার দে অর দেয়ার প্রিন্সিপাল, শুধু প্রিন্সিপাল আছে এর উপর ডিপেন্ড করে ইজ বসছে, ঠিক আছে। তাহলে হচ্ছে আইদার অর নট অনলি বাট অলসো ক্ষেত্রে সেকেন্ড সাবজেক্ট অনুসারে কি বসবে, আমাদের ভাগটা বসবে। ওকে। এবার আমাদের প্রথম সাবজেক্ট অনুসারে কখন ভাগ বসে, যেমন অ্যাজ ওয়েল এজ, টুগেদার উইথ, একম্পাইন্ড বাই, অ্যালং উইথ, এগুলোর ক্ষেত্রে আমাদের এই প্রথম যে সাবজেক্ট হবে তার অনুসারে কি বসবে, ভাগটা বসবে। যেমন ফাইম অ্যাজ ওয়েল এজ হিজ ফ্যামিলি ইজ গোয়িং টু পিকনিক, ঠিক আছে, এই এর জন্য ইজ বসছে। যদি তুমি দ্যাট টিচার অ্যাজ ওয়েল এজ হিজ ফ্যামিলি বা দ্যাট টিচার অ্যাজ ওয়েল এজ দেয়ার প্রিন্সিপাল আর গোয়িং টু মিটিং, এই যে টিচার্স আছে এই জন্য এখানে আর হয়েছে। তাহলে এগুলো অ্যাজ ওয়েল এজ, টুগেদার উইথ, একম্পানিড বাই, অ্যালং উইথ, এগুলো সবসময় ডিপেন্ড করবে যে সেকেন্ড সাবজেক্ট অনুসারে। আচ্ছা, তারপর আছে কি মোর, মোস্ট, সাম, অল, মেজরিটি, মাইনরিটি, রেস্ট, এ লট অফ, এগুলোর ক্ষেত্রে যদি আনকাউন্টেবল হয় তাহলে হবে ভার্বটা সিঙ্গুলার। যেমন মোর অঠার, মোস্ট অঠার, বা যদি মোর ওরা মোস্ট হয় না আর কি, ঠিক আছে, এরকম। আবার যদি কাউন্টেবল হয় যে মোর বুক, মোস্ট বুক, সেক্ষেত্রে ভাবটা কি হবে, প্লুরাল হবে। ভালো করে দেখেন বুঝতে পারবেন। যেমন অল অফ দিস ইজ ভ্যানিশড, কিন্তু অল অফ দোজ আর ভ্যানিশড, দিস থাকলে সিঙ্গুলার, দোজ থাকলে প্লুরাল। দেখেন না, টিম, ফ্যামিলি, কংগ্রেস, কমিটি, জুরি, এগুলো যদি একতা বোঝায় তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে। কিরকম, দা ফ্যামিলি ইজ এগ্রিড টু দা প্রপোজাল, ভিন্নতা বোঝালে প্লুরাল হয়। যেমন দা ফ্যামিলি আর ডিভাইড ইনটু টু গ্রুপস, বুঝা গেছে। একতা বোঝায় সিঙ্গুলার আর ভিন্নতা বোঝালে প্লুরাল। কি কি সেগুলা, টিম, টিম, ফ্যামিলি, কংগ্রেস, কমিটি, ক্লাস, জুরি, ঠিক আছে। কারণ ভার্বের আগে সাবজেক্ট অনুসারে আমাদের ভার্বটা সিঙ্গুলার প্লুরাল হবে, সেটা যেমন ওয়ান থার্ড অফ দোজ বুকস, এজন্য আর,
2/3 of those books are, our 1/3 of this apple is, or 2/3 of this apple is। এই যে এটা ডিপেন্ড করবে হচ্ছে কি ভার্বের আগের সাবজেক্ট, ভার্বের আগের সাবজেক্ট উপসর্গে আমাদের বলবে যে ভার্বটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে। তারপর হচ্ছে এ মেনি, এ নাম্বার অফ, এ হিউজ নাম্বার, এরপর কি বল সবসময় ভার্বটা প্লুরাল বসে, কারণ এটা অনির্দিষ্ট সংখ্যক বোঝানো হয়। এ মেনি, এ নাম্বার, এ হিউজ নাম্বার আর হবে। কিন্তু উল্টা করে যদি হয় মেনি এ, তখন আমাদের ইজ বলবে, তখন কি হবে ইজ বসবে। এই হচ্ছে মোটামুটি আমাদের সাবজেক্ট বা এগ্রিমেন্টের বেসিক টার্মগুলো, যেগুলো আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা যদি এই পিডিএফটা দেখেন এবং প্র্যাকটিস করেন, আশা করি এটা বুঝতে পারবেন। তারপরে এটার উপর একটা স্পেশাল ক্লাস থাকবে, লাইভ ক্লাস, যেটা আমি খুব দ্রুতই আমাদের ইউটিউব চ্যানেল সাফল্যই গন্তব্যে আপলোড করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে এটা আপনি খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। এবার আসে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে মিডিল ইংলিশ পিরিয়ড। ইংলিশ আছে যেটা বিসিএস এ দেখা যায় 15 নম্বর, কিন্তু মিডিল ইংলিশ পিরিয়ড অর্থাৎ সরি লিটারেচারতে 15 নম্বর আসে। তার মধ্যে ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে মিডিল ইংলিশ পিরিয়ড। ঠিক আছে, মিডিল ইংলিশ পিরিয়ডটা অনেক সময় দেখা যায় যে আমরা 3টা ভাগে ভাগ করি, অ্যাংলো নরম্যান পিরিয়ড, চসার পিরিয়ড, ব্যায়ানেস। ঠিক আছে, আমি এটা লেকচারটা খুব সুন্দরভাবে সাজিয়েছি। এটা আপনাদেরকে একদম প্রথম থেকে বাংলার মতো করে এটা 3টা টাইম ফ্রেম দিচ্ছি, যে কিরকম। ওল্ড ইংলিশ পিরিয়ড 450 থেকে 1066, মিডিল ইংলিশ পিরিয়ড 1066 থেকে 1500, আর মডার্ন ইংলিশ পিরিয়ড 1500 থেকে প্রেজেন্ট বা পোস্ট মডার্ন পর্যন্ত আছে। সেগুলো ডিটেলস ক্লাসিফাই আমরা আগের ক্লাসে দেখছি, এখানে আমরা একটু শর্টকাটে দেখার জন্য এভাবে আমি আপনাকে বুঝাই দিছি। এবং এই মিডিল ইংলিশ পিরিয়ডটাকেও কিন্তু অনেকভাবে মেডিভিয়াল পিরিয়ড হিসেবেও পরিচিত। এই যুগে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি অ্যাংলো নরম্যান পিরিয়ড। ঠিক আছে, দেখা যায় কারণ এই সময় দেখা যাচ্ছে কি ইংল্যান্ডকে যখন জার্মানি আক্রমণ করছিল, তখন নাম হয়েছিল অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। ঠিক আছে, আমরা এটা পড়ছিলাম। পরবর্তী দেখা যাচ্ছে কি নরম্যানের অধিবাসীরা এসে জার্মানিতে হঠাৎ ইংল্যান্ডকে আবার দখল করে নেয়, এই জন্য এটার নাম হয়ে গেছিল ইংল্যান্ড জাতিকে বলতে অ্যাংলো, আর নরম্যানের জাতিকে বলা হয়, নরওয়ে জাতিকে বলতে কি নরম্যান। এই অ্যাংলো আর নরম্যান মিলে হয়ে গেছিল কি ফ্রান্স জাতিকে বলা হয়তো নরম্যান, কি অ্যাংলো নরম্যান পিরিয়ড। এটা ছিল হচ্ছে আপনার 1066 থেকে 1334 পর্যন্ত, 1066 থেকে 1334 পর্যন্ত। ঠিক আছে, ফ্রান্সের জাতিকে বলে তো নরম্যান আর কি। নরম্যান বিকেম দ্য ল্যাঙ্গুয়েজ অফ কোড, ল, অ্যাস্টোকেসি, হোয়াইল ইংলিশ ওয়াজ দ্য ইউজ টু দ্য কমন পিপল। ঠিক আছে, কারণ ওই যুগে একটি অন্যতম পিরিয়ড ছিল ওল্ড ইংলিশ সাইক্লিং, দ্য মিডিল ইংলিশ কিং বলা হয়তো। ফ্রান্স ওয়ার্ডস কিছু আসছে যেগুলো ইংলিশ ভাষায় চলে গেছে, যেমন হচ্ছে কোড, চার্জ, আর্মি, বিউটি, অনার, রিলিজিয়ন, গভর্নমেন্ট, এগুলো ফ্রান্সের শব্দে ইংলিশ শব্দে অ্যাড হয়ে গেছিল। সে সময় যুগে আমরা কি কি পাইছিলাম দেখেন, ভোকাবুলারি, গ্রামার, স্পেলিং, প্রনাউন্সিয়েশন, ডায়ালেক্টস। ঠিক আছে, এবং ওই যুগে ইম্পর্টেন্ট টার্মগুলো আমি আমাদের এখানে উল্লেখ করেছি। বা রিলিজিয়ান এন্ড মোরাল ছিল, এলেগি এবং হচ্ছে ডায়াটিক টোন ছিল। তারপর সেই সময়ের যুগে এটি বিখ্যাত কবি নাম হচ্ছে চৌসার, জিওফয় চৌসার। তার নাম হচ্ছে একটা পিরিয়ড আছে, নাম হচ্ছে কি চৌসারেস। এটা 1334 1400, 1334 বা 40 থেকে 1400 পর্যন্ত বলা হয়। তার একটা বিখ্যাত বই নাম হচ্ছে ক্যান্টারবেরি টেলস, সেটা আমরা আগেও একটু দেখছিলাম। ক্যান্টারবেরি টেলস, দ্য বুক অফ ডাসেস এবং টেলিজিয়াস অফ সাইকেল। তাকে বলা হয় কি ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, তাই কি বলা হয় ফাদার অফ ইংলিশ পোয়েট্রি। এছাড়া উইলিয়াম ল্যাংলেট, তারপর জন গোয়ার, তারপর স্যার থমাস মেলো, এটা খুবই বেশি। তার বিখ্যাত গ্রন্থের নাম ছিল মর্তে দা আর্থার। মর্তে দা আর্থার তাকে বলা হয় ইপিক প্রোজ অফ রোমান্স অ্যাবাউট কিং আর্থার। তারপর পোয়েট, পার পোয়েট, তাকে বলা হয় স্যার গার্নিয়ান অ্যান্ড গ্রিন কেনাইট। তারপর হচ্ছে জন সাইক্লিফ, তাকে বলা হয় ইংলিশ বাইবেল ট্রান্সলেশন, তিনি ইংলিশে বাইবেলের ট্রান্সলেট করছিল আর কি। ঠিক আছে, ফার্স্ট ট্রান্সলেশন বাইবেল ইন্টু ইংলিশ, তিনি ইংলিশে প্রথম ট্রাই করছিলেন। এছাড়া ওই যে কিছু ইম্পর্টেন্ট জেনরি পাওয়া গেছিল, কি কি জেনরি ছিল, রিলিজিয়ান, এলিগি, তারপর হচ্ছে ব্লাডস, পোজ ইত্যাদি আর কি। এবং ড্রামা, কিছু ড্রামা আমরা পাই মিডিল ইংলিশ যুগে, মিরাকেল প্লেস, মিস্ট্রি প্লেস, তারপর মোয়েটিভ প্লেস। ঠিক আছে, এবং এই যুগে কি ছিল উইলিয়াম ক্যাক্সটন নামে একজন ব্যক্তি ছিল, তিনি প্রথম প্রিন্টিং প্রেস সম্পর্কে আমাদেরকে ধারণা দিয়েছিল। তাকে বলা হয় ফার্স্ট প্রিন্টিং প্রেস, নাম হচ্ছে উইলিয়াম ক্যাক্সটন, নাম হচ্ছে কি উইলিয়াম ক্যাক্সটন। ঠিক আছে, এর পরবর্তীতে যাতে রেনেসাঁস এবং মডার্ন পিরিয়ডটা আসে এই 15 সালের শুরুর দিকে আর কি। ঠিক আছে, মানে এটা যখন শেষ হবে তারপর থেকে আমাদের রেনেসাঁস পিরিয়ড এবং মডার্ন ইংলিশ পিরিয়ডটি আসবে। এই হচ্ছে মোটামুটি এখানকার আছে বেসিকটা, আমাদের লেকচার শিটে ধরে ধরে পড়েন, আশা করি বুঝতে পারবেন। এবং এখান থেকে আপনাদের বোঝার জন্য আমি কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ দিছি, যেগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করলে আপনার জন্য একটা ভালো আইডিয়া হবে। ঠিক আছে, এখানে আইডিয়া এবং কি টার্মগুলো দেওয়া আছে, সেগুলো আমি কিওয়ার্ড, কিওয়ার্ডটা ছিল 1500, এবং ছিল এটা নরম্যান কন্টেস্ট, ব্লেন্ড অফ ওল্ড ইংলিশ এবং নরম্যান ফ্রেঞ্চ, যেগুলো এটাই বিখ্যাত অথর বা গ্রেট অথর ছিল জিওফয় চসার।
তার মেইন বুক ছিল ক্যান্টারবারি টেলস, এবং সে রিলিজিয়ন কি কি ছিল, তারপর প্রিন্টিং প্রেস ক্যাক্সটন। এগুলো হচ্ছে কি মোটামুটি আমাদের এই যে মিডল ইংলিশ পিওর টপিক, এই টপিকগুলো যদি আপনারা ভালোভাবে পড়েন, প্র্যাকটিস করেন, আশা করি মিডল ইংলিশ পিওর সম্পর্কে আপনাদের কোনো সমস্যা থাকবে না। কিন্তু আপনাদেরকে ধরে ধরে পড়তে হবে, তারপর পাশে সেগুলো লিখতে প্র্যাকটিস করতে হবে। এবং আপনাদেরকে বলছিলাম যে একটা বই কিনতে, দেখা যাচ্ছে যে একটা বই আছে মিরাকেল ইংলিশ লিটারেচার বিসিএস এর জন্য, এই বইটি আপনি প্র্যাকটিস করতে পারেন, আমার লেকচার শিটে পড়বেন। তারপর যে এই যে বইটার কথা বললাম সেটা আপনি সুন্দর করে বাসায় নোট করে পড়বেন, যাতে করে আপনার পড়াটা অনেক সুন্দরভাবে এগিয়ে যায়। ঠিক আছে? তা আজকে আর ক্লাস বেশি লম্বা করবো না। আজকে আমাদের যে টপিক গুলো ছিল আমরা সেগুলো নিয়ে আলোচনা করলাম। আমাদের ছিল হচ্ছে লেকচার 3-তে লার্নিং দীপাবলি আধুনিক দুই অধ্যায় অংশ, সেটা আমি বলে দিয়েছি। সাথে শব্দের শ্রেণী বিভাগ আমি আলোচনা করেছি। সাবজেক্ট ও এগ্রিমেন্টের বেসিক আলোচনা হয়েছে, এবং এটা হচ্ছে ইংলিশ পিরিয়ড নিয়ে আমরা আলোচনা করছি। এটা হচ্ছে আমাদের বেসিক টপিক। আশা করি আপনারা বুঝতে পারছেন, ভালোভাবে এগুলো দেখলে বুঝতে পারবেন। আজকের মতো আমরা ক্লাস এখান থেকেই বিদায় নেব। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। এবং যারা এই ক্লাসটি দেখলেন বা এ করলেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।